1966 থেকে 1976 সালের চীনের সাংস্কৃতিক বিপ্লব ছিল এক বিপ্লবী তরঙ্গ, যেখানে প্রধান ভূমিকায় ছিলেন দেশের ছাত্ররা। মাও সেতুংয়ের নেতৃত্বে এই আন্দোলনের লক্ষ্য ছিল সামাজিক পুরনো ধারণা, প্রথা ও সংস্কৃতির হাত থেকে মুক্ত করা। তরুণ রেড গার্লস ছাত্ররা স্কুল, কলেজ ও শহরের রাস্তায় গিয়ে নতুন ভাবনার বাতাস বইয়ে দিত। এই দশকটি শুধু রাজনৈতিক নয়, বরং তরুণদের মধ্যে উদ্দীপনা, সাহস এবং বিপ্লবী চেতনা জন্ম দিয়েছে, যা চীনের ইতিহাসে চিরস্মরণীয় ছাপ রেখে গেছে। চীনের এই সাংস্কৃতিক বিপ্লব কি সফল হয়েছিল? কি ধরনের অবস্থা সৃষ্টি হয়েছিল চীনে? এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। চীনের সাংস্কৃতিক বিপ্লব ছিল এক দশকব্যাপী এক সামাজিক ও রাজনৈতিক আন্দোলন। আনুষ্ঠানিকভাবে শুরু 1966 সালে আর শেষ 1976 সালে মাও সেতুংয়ের মৃত্যুর মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো, কেন মাও এ আন্দোলন শুরু করেছিলেন? তার পেছনের গল্প বুঝতে আমাদের ফিরতে হবে কয়েক বছর আগে। 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে মাও সেতুংয়ের নেতৃত্বে। কমিউনিস্ট বিপ্লব চীনের রাজনীতিকে আমূল পাল্টে দেয়। 1958 সালে মাও গ্রেট লিপ ফরওয়ার্ড নামের এক বৃহৎ অর্থনৈতিক পরিকল্পনা নেন, যার উদ্দেশ্য ছিল দ্রুত শিল্প ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা। গ্রেট লিপ ফরওয়ার্ড চীনের ইতিহাসের এক নাটকীয় অধ্যায়, যা 1958 থেকে 1962 সালের মধ্যে চালু হয়। মাও সেতুং এই নীতি প্রবর্তন করেছিলেন দেশের অর্থনীতি ও শিল্পকে দ্রুত আধুনিকীকরণ ও কৃষি ও শিল্পে উন্নতি সাধনের উদ্দেশ্যে। ছোট ছোট খামারগুলোকে একত্রিত করে বড় কৃষি কমিউন গড়ে তোলা হয় এবং নতুন পদ্ধতিতে ফসল উৎপাদনের চেষ্টা করা হয়। একই সঙ্গে গ্রাম্য মানুষদের ছোট ছোট লৌহ উৎপাদন কেন্দ্র তৈরি করতে বলা হতো, যাতে দেশের শিল্প উৎপাদন দ্রুত বৃদ্ধি পায়। তবে পরিকল্পনা ব্যর্থ হওয়ায় কৃষিতে বিশাল ক্ষতি হয় এবং ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয়, যার ফলে কোটি মানুষ দুর্ভিক্ষে মারা যান। অর্থনীতিও ধীরগতি বা বিপর্যয়ের দিকে চলে যায়। গ্রেট লিপ ফরওয়ার্ড চীনের দ্রুত উন্নয়নের জন্য একটি সাহসী উদ্যোগ ছিল, কিন্তু এটি ইতিহাসে মাও সেতুংয়ের নেতৃত্বের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এতে মাওয়ের জনপ্রিয়তা ও ক্ষমতা উভয়ই নড়ে যায়। এছাড়া 1960-এর দশকের মাঝামাঝিতে মাও দেখলেন পার্টি ও সরকারের অনেক নেতা পুঁজিবাদী বা বুর্জোয়া চিন্তাধারা পোষণ করছে। তার মতে এরা বিপ্লবের মূল চেতনাকে নষ্ট করছে। ফলে মাও এক নতুন স্লোগান দেন, ফোর ওল্ডস, ধ্বংস করো পুরনো চিন্তাধারা, পুরনো সংস্কৃতি, পুরনো অভ্যাস, পুরনো রীতি। এই স্লোগানের পতাকা হাতে 1966 সালে মাও তরুণ প্রজন্মকে ডাক দেন, বিপ্লবী হও, বিদ্রোহ করো। এই ডাকে জন্ম নেয় রেড গার্লস। 1966 সালের আগস্টে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অধিবেশনে মাও সেতুং সাংস্কৃতিক বিপ্লব শুরু করার আহ্বান জানান। তিনি লাল প্রহরী বা রেড গার্ডস নামের বিশেষ দল গঠনের ডাক দেন, যাদের দায়িত্ব ছিল দলীয় কর্মকর্তাদের ও অন্যান্য ব্যক্তিদের শাস্তি দেওয়া, যাদের মধ্যে বুর্জুয়া প্রবণতা দেখা যেত। রেড গার্ডস ছিল মূলত শিক্ষার্থী ও যুবকদের দল, যারা নিজেদের মাওয়ের সৈনিক বলে মনে করত। তারা ঐতিহাসিক স্থাপনা ধ্বংস, প্যাগোডা বা মন্দির মসজিদে হামলা, বই পোড়ানো, শিক্ষকদের হেনস্থা, এমনকি খুন করত। রাজনৈতিক বিরোধীদের বা প্রতিক্রিয়াশীল আখ্যা দিয়ে গণপিটুনি দেওয়া ছিল তখনকার নিত্য ঘটনা। মাও ঘোষণা করেন যে পুঁজিবাদের বিরুদ্ধে বিদ্রোহ করা ন্যায়সঙ্গত। মাওয়ের বাণীগুলোর একটি নির্বাচীন লিটল রেড বুকের মধ্যে সংকলিত হয়। অনুমান করা হয় মাও এই তথাকথিত মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লব শুরু করেছিলেন মূলত কমিউনিস্ট পার্টি থেকে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়ার জন্য। কারণ তার আগে গ্রেট লিপ ফরওয়ার্ড নীতির ভয়াবহ ব্যর্থতার পর দলের অনেক নেতা তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিলেন। মাও বিশ্বাস করতেন কমিউনিস্ট বিপ্লব একটি চলমান প্রক্রিয়া হওয়া উচিত, যাতে পুঁজিবাদী ভাবধারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। মাওয়ের ডাকে সবার আগে সাড়া দেয় ছাত্ররা, অনেকে প্রাথমিক বিদ্যালয়ের বয়সী, যারা প্রথম রেড গার্ডস দল গঠন করে। পরে শ্রমিক ও সেনারাও এতে যোগ দেয়। রেড গার্ডসের প্রথম লক্ষ্য ছিল বৌদ্ধ মন্দির, চার্চ ও মসজিদ। সেগুলো ধ্বংস করা হয় এবং অন্য কাজে ব্যবহার করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ, কনফুসিয়াসের রচনা, ধর্মীয় ভাস্কর্য ও শিল্পকর্ম পুড়িয়ে ফেলা হয়। চীনের অতীতের সঙ্গে সম্পর্কিত যে কোনো বস্তু ধ্বংসের মুখে পড়ে। তাদের উন্মাদনায় রেড গার্লস বিপ্লব বিরোধী বা বুর্জুয়া হিসেবে চিহ্নিত মানুষদের নিপীড়ন শুরু করে। তারা আয়োজন করত সংগ্রাম সভা, যেখানে অভিযুক্তদের জনসম্মুখে অপমান, গালি, এমনকি শারীরিক নির্যাতন করা হতো। অনেক শিক্ষক, সন্ন্যাসী ও শিক্ষিত মানুষ এভাবে নির্যাতিত হয়। অনেকে মারা যায় বা বছরের পর বছর পুনঃশিবিরে আটকে থাকেন। 1967 সালের ফেব্রুয়ারির মধ্যে চীন বিশৃঙ্খলার মধ্যে পড়ে। এমনকি সেনাপতিরাও, যারা সাংস্কৃতিক বিপ্লবের অতিরিক্ততা নিয়ে কথা বলেছিল, শুদ্ধি অভিযানের শিকার হয়। এছাড়া রেড গার্লস একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে। মাওর স্ত্রী জিয়াং চিং তাদের পিপলস লিবারেশন আর্মি PL এর অস্ত্রাগার লুট করতে এবং প্রয়োজনে সেনাবাহিনীকে প্রতিস্থাপনের জন্য উৎসাহিত করেন।
1968 সালের ডিসেম্বর নাগাদ মাও নিজেও বুঝতে পারেন বিপ্লব হাতের বাইরে চলে গেছে। গ্রেট লিপ ফরওয়ার্ডের ব্যর্থতার কারণে চীনের অর্থনীতি আগেই দুর্বল ছিল। এখন শিল্প উৎপাদন মাত্র 2 বছরে 12% হ্রাস পায়। তখন মাও ঘোষণা দেন ডাউন টু দ্য কান্ট্রিসাইড মুভমেন্ট, যেখানে শহরের তরুণদের গ্রামে পাঠিয়ে কৃষকদের কাছ থেকে শেখার কথা বলা হয়েছে। কিন্তু আসল উদ্দেশ্য ছিল রেড গার্ডসদের ছড়িয়ে দেওয়া, যাতে তারা আর বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। রাস্তার সহিংসতা কমে আসার পর সাংস্কৃতিক বিপ্লবের বাকি 6-7 বছর মূলত কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে পরিণত হয়। 1971 সালে মাও ও তার ডেপুটি লিন বিয়াও পরস্পরের বিরুদ্ধে হত্যা চেষ্টা চালান। 13 সেপ্টেম্বর 1971 সালে লিন বিয়াও ও তার পরিবার সোভিয়েত ইউনিয়নে পালানোর চেষ্টা করেন, কিন্তু তাদের বিমান বিধ্বস্ত হয়। সরকারিভাবে বলা হয় জ্বালানি শেষ হয়ে গিয়েছিল বা ইঞ্জিন বিকল হয়েছিল, তবে অনেকে সন্দেহ করেন যে বিমানটি চীন বা সোভিয়েতের হাতে গুলি করে নামানো হয়েছিল। মাও দ্রুত বুড়ো হচ্ছিলেন এবং অসুস্থ হচ্ছিলেন। ক্ষমতার লড়াইয়ে একটি বড় নাম ছিল তার স্ত্রী জিয়াং চিং। তিনি এবং তার 3 সহযোগী, যাদের গ্যাং অফ 4 বলা হতো। গ্যাং অফ 4-এর 4 সদস্য ছিলেন জিয়াং চিং, মাও সেতুংয়ের স্ত্রী এবং দলের প্রধান, সাংস্কৃতিক ও রাজনৈতিক নীতি নির্ধারণের মূল প্রভাবশালী ঝাং চাও, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিষয়ে প্রভাবশালী নেতা আং হু চিয়াং, প্রধান তাত্ত্বিক ও প্রোপাগান্ডা পরিচালক, গ্রেট কালচার রেভলিউশনের প্রচারণার সঙ্গে যুক্ত ঝাং শি চিউ, যুব রাজনীতিতে সক্রিয় এবং পার্টির কৌশলগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। এই 4 জন চীনের বেশিরভাগ গণমাধ্যমের নিয়ন্ত্রণ করতেন এবং দ্যাং শিওপিং ও ঝো এনলাইয়ের মতো মধ্যপন্থীদের বিরুদ্ধে প্রচারণা চালাতেন। 1976 সালের জানুয়ারিতে ঝো এনলাই মারা গেলে তার মৃত্যু শোকে জনগণ গ্যাং অফ 4 ও মাওয়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। এপ্রিল মাসে প্রায় 20 লাখ মানুষ তিয়ান আনমেন স্কোয়ারে ঝো এনলাইয়ের স্মরণ সভায় অংশ নেয় এবং প্রকাশ্যে মাও ও জিয়াং চিংকে নিন্দা জানায়। জুলাই মাসে গ্রেট ট্যাংশং আর্থকুয়েক আসে, যেখানে সরকারের দুর্বল নেতৃত্ব মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। জিয়াং চিং এমনকি রেডিওতে জনগণকে আহ্বান জানান যাতে তারা ভূমিকম্পে মনোযোগ না দিয়ে দ্যাং শিওপিংকে সমালোচনা চালিয়ে যান। 1976 সালের 9 সেপ্টেম্বর মাও সেতুং মারা যান। তার মনোনীত উত্তরসূরি হুয়া গু ফেং গ্যাং অফ 4 গ্রেফতার করেন, যা সাংস্কৃতিক বিপ্লবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে। সাংস্কৃতিক বিপ্লবের পরিণতি। 10 বছর ধরে চীনে স্কুল কলেজ বন্ধ ছিল, ফলে একটি পুরো প্রজন্ম আনুষ্ঠানিক শিক্ষাবিহীন হয়ে পড়ে। শিক্ষিত ও পেশাজীবীরা পুনর্শিক্ষার লক্ষ্যবস্তু হয়। যারা বেঁচে ছিল তাদের গ্রামে পাঠানো হয় বা শ্রম শিবিরে কাজ করানো হয়। পুরনো চিন্তাধারার প্রতীক হিসাবে জাদুঘর ও ব্যক্তিগত ঘর থেকে প্রাচীন বস্তু নিয়ে ধ্বংস করা হয়। আমূল্য ঐতিহাসিক ও ধর্মীয় পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলা হয়। মৃতের সঠিক সংখ্যা অজানা, তবে কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন পর্যন্ত হতে পারে। রোডেরিক ম্যাকফারকুয়ার ও মাইকেল শেনহাউসের মাউস লস্ট রেভলিউশন বই অনুযায়ী শুধু 1966 সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বেইজিংয়ে প্রায় 1800 মানুষ নিহত হয়। জনসম্মুখে অপমানিত হয়ে অনেকেই আত্মহত্যা করে। তিব্বতী বৌদ্ধ, হুই মুসলিম এবং মঙ্গোলীয়দের মতো সংখ্যালঘুরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বেইজিংয়ের রেড আগস্ট থেকে শুরু করে দেশব্যাপী গণহত্যা সংগঠিত হয়েছিল, যার মধ্যে রয়েছে গুয়াংশি গণহত্যা, গুয়াংদং গণহত্যা, ইউনান গণহত্যা এবং হুনান গণহত্যা। 1978 সালের ডিসেম্বরে হুয়া কুফেং এর স্থলাভিষিক্ত হয়ে ট্যাং শিওপিং চীনের নতুন সর্বপ্রধান নেতা হন এবং পোলুয়ান ফাংচ্যাং কার্যক্রম চালু করেন, যা ধীরে ধীরে সাংস্কৃতিক বিপ্লবের সঙ্গে যুক্ত মাওবাদী নীতিগুলোকে চূর্ণ করে দেয় এবং দেশটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনে। অতঃপর ট্যাং তার মিত্রদের সঙ্গে নিয়ে ঐতিহাসিক সংস্কার ও উন্মুক্তীকরণ কার্যক্রম চালু করে চীনে একটি নতুন যুগের সূচনা করেন। 1981 সালে চীনের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিসিপি ঘোষণা করে এবং স্বীকার করে যে সাংস্কৃতিক বিপ্লব ভুল ছিল এবং এটি চীনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে জনগণ, দেশ ও দলের জন্য সবচেয়ে গুরুতর আঘাত এবং সবচেয়ে বেশি ক্ষতির জন্য দায়ী। এই সাংস্কৃতিক বিপ্লব নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্য ম্যাপ নামে আমাদের আরেকটি চ্যানেল আছে, সেখানে আমরা বিভিন্ন দেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। দয়া করে সেটিও সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।